রাজধানীর বিভিন্ন খালের উপর নির্মিত বক্স কালভার্ট নিয়ে বিপাকে ওয়াসা। বর্জ্য জমে বাধাগ্রস্ত পানি নিষ্কাশনের পথ, স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা। দেশের হাসপাতালগুলোর আউটডোর চলে মেডিকেল অফিসার দিয়ে, রোগী দেখেন না সিনিয়র কোনো চিকিৎসক, বিএমএর উদ্বেগ প্রকাশ। নরসিংদীর মেঘনা পাড়ের 15টি গ্রামের মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি সহ ঘরবাড়ি, নেই স্থায়ী ব্যবস্থা। 5 বছরে হত্যা, ধর্ষণ সহ 364টি সহিংস ঘটনার শিকার আদিবাসী নারী ও শিশুরা। উচ্ছেদের প্রথম পদক্ষেপ হিসেবে চালানো হয় নির্যাতন, অভিমত বিশেষজ্ঞদের। এবং দেশে আমের উৎপাদন বাড়লেও নেই সংরক্ষণ ব্যবস্থা, ফল গবেষণার জন্য নেই ল্যাব বা আর্থিক বরাদ্দ, শিগগিরই স্থাপনের আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। রাজধানীর বিভিন্ন খালের উপর নির্মাণ করা বক্স কালভার্টগুলো নিয়ে বিপাকে পড়েছে ঢাকা ওয়াসা। দীর্ঘদিন বর্জ্য জমে পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় জলজট সমস্যা নিরসনে ব্যর্থ হচ্ছে বলে দাবি সংস্থাটির। কালভার্টগুলো উন্মুক্ত করে দেওয়ার কথা উঠলেও বাস্তবে তা অসম্ভব বলে মনে করেন স্থানীয়রা। তাদের দাবি, যে কোনো উপায়ে ময়লা পরিষ্কার এবং নতুন করে বর্জ্য ফেলা বন্ধ করা না গেলে স্থায়ী জলাবদ্ধতার শিকার হবে ঢাকার অনেক এলাকা। বিস্তারিত মিজানুর রহমান খবিরের রিপোর্টে। ঢাকা দক্ষিণের ধলাই খালের উন্মুক্ত অংশ মাত্র কয়েকশো গজ, কমপক্ষে 10 কিলোমিটার খালের বেশিরভাগ অংশই এখন সড়ক। রাস্তার নিচের বক্স কালভার্টের ভেতর দিয়ে পানি নিষ্কাশনের পথ রয়েছে বুড়িগঙ্গা নদীর দিকে, কিন্তু এই খাল ও কালভার্টের ভেতরের পুরো অংশই বর্জ্যে পরিপূর্ণ হওয়ায় দ্রুত পানি নিষ্কাশন হয় না। সাকশন লেভেলের কাছে পানি পর্যাপ্ত আসে না, না আসার কারণে আমাদের পাম্প পরিচালনায় যথেষ্ট ব্যাহত হচ্ছে। কালভার্ট করছে, এই পানি তো থাকার কথা না। ধলাই খাল এত পানি হয়েছে যে 8 থেকে উপরে পানি। 12 ফিট বাই 12 ফিট একটা পাইপ আছে, এই পাইপগুলোর ভিতরে শুধুমাত্র 1 ফিটের মতন ক্লিয়ার আছে। দক্ষিণে সেগুন বাগিচা, ফকিরের পুল, মতিঝিল, কাঁঠাল বাগান, হাতির পুল, নাজিমউদ্দিন রোড, উত্তরে মিরপুর, বাউনিয়া বাঁধ সহ অনেক এলাকাতেই সড়ক ও আবাসনের মোড়কে ঢাকা পড়ে আছে এমন অনেক খাল। স্থানীয়রা মনে করেন, কিছু জায়গার অবকাঠামো সরানো এবং বিকল্প সড়ক তৈরি করাও বেশ কঠিন কাজ। এটা খাল ছিল, এটা জাতীয় পার্টির আমলে এটা ভরাট করে রাস্তা করা হয়েছে, রোড হয়েছে, প্রায় 30 বছর হয়ে গেছে। এখন চাইলেও খাল করতে পারবে না, কারণ এটা হলো প্রাকৃতিক খাল ছিল। পিটগুলো আছে, পিটগুলো উঠে যদি একদম নারিন্দা থেকে নিয়ে সুত্তাপুর থানা পর্যন্ত পরিষ্কার করে এখনো পানি ক্লিয়ার হয়ে যাবে, কারণ আউটলেটটা যেটা আছে ওইটা খালি আছে। ঢাকা ওয়াসা জানায়, উচ্চ প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করেও খালের বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয়নি। ভোগান্তির কারণে নতুন করে বক্স কালভার্ট নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে তাদের। ভিতরে মানুষ ঢুকতে পারে না, মানুষ ঢুকলে মানুষ মরে যাবে। রিমোট দিয়েও পর্যন্ত করে দেখেছি, মাত্র 2/3 বা হাফ পর্যন্ত করা যায়, তার নিচে যাওয়াই যায় না, কারণ সলিড সমস্ত স্লাজ বসে আছে। ওপেন খাল যেই পরিমাণ পানি নিষ্কাশন করতে পারে, কোনোদিনও বক্স কালভার্ট সেটা পারেনি, পারবেও না। ঢাকা শহরে বক্স কালভার্ট করা হারাম। পানি প্রবাহ বজায় রাখতে ড্রেন ও খালে বর্জ্য ফেলা বন্ধ করা, খাল উদ্ধার, ভরাট বন্ধ এবং খননে গুরুত্ব দেওয়ার আশ্বাস ঢাকা ওয়াসার। জলাধার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে রাজুক, সিটি কর্পোরেশন সহ অন্য সংস্থাগুলোর সমন্বয় দরকার বলে মনে করে প্রতিষ্ঠানটি। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দেশের হাসপাতালগুলোর আউটডোর চলে মেডিকেল অফিসার ও আবাসিক মেডিকেল অফিসার দিয়ে, রোগী দেখেন না সিনিয়র কোনো চিকিৎসক বা অধ্যাপক। অধ্যাপকদের দেখাতে চাইলে রোগীদের যেতে হয় প্রাইভেট চেম্বারে। খোদ বিএমএ বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বলছে, অধ্যাপকদের সেবা পাওয়া রোগীদের অধিকার। তবে অধ্যাপকদের দাবি, বিভিন্ন কাজে তাদের এতটাই ব্যস্ত করা হয়েছে যে আউটডোর সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। হাসপাতালগুলোর বহির্বিভাগের সেবা নিয়ে আব্দুল আহাদের 2 পর্বের রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। ডাক্তারপাড়া হিসেবে খ্যাত সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটে অধ্যাপকদের চেম্বারে রোগীদের ভিড়। বহু কষ্টে একটি টিকিট সংগ্রহ করে এখানে এসেছেন ডাক্তার দেখাতে। রোগীরা জানান, হাসপাতালে গেলে তাদের পছন্দের এই সিনিয়র ডাক্তারদের দেখানো যায় না, তাই বাড়তি খরচ করে শরণাপন্ন হয়েছেন চেম্বারে। হাসপাতালে গেলে টাকা পয়সা কম লাগে, কিন্তু চেম্বারে আসলে
পরিপূর্ণ 500 টাকা লাগে ভিজিট। হাসপাতালে আসলে ভালো ডাক্তার পাওয়া যায় না। প্রাইভেটও দেখাই না আগে একটু আর বালা দেখো সরকারি গেলে তো তারা মিলে না, বড় ডাক্তারকে মিলে না। টেকা বড় না, আমরা তো রুগী বড়। ওসমানী মেডিকেল কলেজে 8টি বিভাগে বহির্বিভাগ চালু রয়েছে। এখানে চিকিৎসা দেন মেডিকেল অফিসার ও আবাসিক চিকিৎসকরা। আবাসিক চিকিৎসকরা প্রয়োজন মনে করলে রোগীদের ভর্তি দেন হাসপাতালে, আর ইনডোরে ভর্তি হয়েই রোগীরা দেখা পান অধ্যাপকদের। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করেন ইনডোর আউটডোর সবখানে অধ্যাপকদের সেবা পাওয়া রোগীদের অধিকার। তাদের উচিত প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3 দিন বহির্বিভাগে সেবা দেয়া। ম্যানেজমেন্টকে আমরা আবারও অনুরোধ করব যে আউটডোরে যে সকল রোগীরা আসবে একটা রুটিন করেন, যে রুটিনের মাধ্যমে অন্ততপক্ষে প্রতিদিন বহির্বিভাগে প্রফেসররা যেন ডিউটিতে থাকেন। সেটাও আমাকে একটু কোঅর্ডিনেট করতে হবে আমার হায়ার অথরিটির সাথে, যেহেতু এটা আগে প্র্যাকটিস নাই এখানে। সেটা আমি ডিজিটালদের সাথে অথবা মিনিস্ট্রির সাথে কথা বলে আমি এটা হয়তো চেষ্টা করতে পারি। এটা আমাকে দেখতে হবে, আমি এখনই বলতে পারবো না যে হ্যাঁ কালকে চালু করতে পারবো। তবে অধ্যাপকদের দাবি ইনডোর ও ক্লাসের পাশাপাশি বিভিন্ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে হয় তাদের। তারপরও বোর্ডে একদিন বসার চেষ্টা করেন তারা। এনারা অনেক কাজের সাথে যুক্ত, শুধুমাত্র চিকিৎসা সেবা ব্যতিরেক তাদের হাসপাতালে এমবিবিএস যে ডাক্তাররা যারা পড়তে আসেন ওদের পড়াইতে হয়, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এখানেও কিছু বিশেষজ্ঞ ডাক্তারদের জড়িত থাকতে হয়। এই জিনিসগুলো আসলে হিডেন থাকে, এগুলো আসলে আমাদের প্রকাশ পায় না, আমরা দেখাইতেও পারি না, আমরা বলতেও পারি না, কিন্তু আমাদের করতে হয়। প্রাইভেট চেম্বারের অর্ধেক ফি নিয়ে সিলেটের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অধ্যাপকরা 3 দিন করে বহির্বিভাগে রোগী দেখেন। এতে কিছুটা হলেও সুফল পাচ্ছেন গরিব রোগীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের মেঘনা পাড়ের 15টি গ্রামের মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন। প্রতি বছরই মেঘনার গর্ভে বিলীন হচ্ছে এসব গ্রামের ফসলি জমিসহ ঘরবাড়ি। বছরের পর বছর ধরে ভাঙন চলায় সব হারিয়ে সর্বচান্ত নদী পাড়ের মানুষ। ভাঙন রোধে নেওয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা। আশিকুর রহমান পিয়ালের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরু থেকেই নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীতে শুরু হয়েছে নদী ভাঙন। অব্যাহত নদী ভাঙনে হুমকির মুখে চরাঞ্চলের 4টি ইউনিয়নের 15টি গ্রাম। বছরের পর বছর চলা নদী ভাঙনের কবলে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাট ও বসতভিটা। ইতোমধ্যে চাঁদপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের 70টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সহায় সম্পদ হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এখানকার অনেক মানুষ। ক্ষতিগ্রস্তদের আশঙ্কা, স্থায়ীভাবে ভাঙন ঠেকানো না গেলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বেন তারা। আমরা আর কোন থাকবার জায়গা নাই, আমরা এখন মনে করেন আমরা ঢাকা চলে যাবো, তারা দিয়ে থাকতে জমিন জমা গাঙ্গের নিচে, বাড়ি ঘর নিচে, তখন তারা অস্থির হন, আমরা কোথায় যাবো, কোথায় কি করিব। কোনো খাওয়ান টাওয়ান নাই, আমরা ঘরে ঘুমাইতেছি না, থাকতেছি শহর মাঝে থাকতেছি, আমরা বাড়ি ঘর নাই। সরকারের যদি কোনো একটা বাঙ্গার একটা নির্ধারণ দিত, বান দিত, তাইলে একটা থাকার বন্দোবস্ত থাকতো। জনপ্রতিনিধির অভিযোগ, চরাঞ্চলের এসব ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। নদী ভাঙন কবলিত মানুষের পক্ষ থেকে আমি সরকারের আন্তরিক সহযোগিতা আশা করি এবং দ্রুত যাতে আমাদের এই বাঁধটা নির্মাণ হয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, চরাঞ্চলের ভাঙন কবলিত নদীটির রক্ষায় প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই বাস্তবায়ন করা হবে। আমরা চেষ্টা করতেছি আমাদের তরফ থেকে যে এইগুলা যেন খুব তাড়াতাড়ি প্রক্রিয়ার মধ্যে অনুমোদন হয় এবং সেগুলো আমরা বাজেটের মধ্যে আসে, আমরা তখন এই কাজগুলো তাড়াতাড়ি নিতে পারবো। মেঘনা রাক্ষসে থাবায় গত কয়েক বছরে চাঁদপুর ইউনিয়নের 900 বাড়ি সহ 2000 একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, নরসিংদী। সময় সংবাদে আরো থাকছে, ঝালকাঠিতে প্রায় অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ শতাধিক শিক্ষকের পদ শূন্য, ব্যাহত শিক্ষা কার্যক্রম। বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে আগস্ট মাসকে কলঙ্কিত করেছে বিএনপি, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি নিজেরাই কর্মসূচি পণ্ড করে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে। এই মর্মান্তিক দিবসটি
সপরিবারে বঙ্গবন্ধু হত্যা যেদিন হয়েছিল, সে 15ই আগস্ট তারা ভুয়া জন্মদিবস পালন করে কেক কেটে, এর প্রতি আমাদের ঘৃণা আছে। কিন্তু তাই বলে আমরা তাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছি না, একথা সঠিক নয়। আপনি দেখুন, মির্জা ফখরুলের সামনেই তারা নিজেরা নিজেদের প্রোগ্রাম পণ্ড করে, তারা নিজেরাই নিজেদের প্রোগ্রাম পণ্ড করছে। এখানে আওয়ামী লীগ বা সরকারের কোনো বিষয় এখানে নেই। নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। এক দশক ধরে রাষ্ট্র 30 লাখ আদিবাসীর হিসেব দিয়ে আসছে। সেই হিসেবে আদিবাসী জনসংখ্যার অর্ধেক, প্রায় 15 লাখ নারী। আদিবাসী গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, গত 5 বছরে হত্যা, ধর্ষণ সহ নানা সহিংসতার শিকার প্রান্তিক এ নারী ও শিশুদের উপর সংগঠিত অপরাধের সংখ্যা 364টি। আর এসব ঘটনার 85% ঘটছে অ-আদিবাসী জনগোষ্ঠীর দ্বারা। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র বা প্রশাসনের উদাসীনতায় ভূমি থেকে উচ্ছেদের প্রথম পদক্ষেপ হিসেবে আদিবাসী নারীদের উপর সহিংসতা চালানো হয়। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে আমার একটি রিপোর্ট। প্রকৃতির সাথে নিবিড় আর সংগ্রামী জীবন, যুগ যুগ ধরে তাদের ঘরকন্যায় ছিল প্রশান্তি। কিন্তু নিশ্চিত এই জীবন আর নেই আদিবাসী নারী ও শিশুর। যেখানে মূলধারার 80% নারীকে নানা ধরনের সহিংসতার শিকার হতে হয়, সেখানে জাতিগত পার্থক্য এবং সাম্প্রদায়িক মনোভাবের আরো নৃশংস শিকার আদিবাসী নারীরা। আদিবাসী নারীরা বাইরে নিরাপত্তা পেলে আরো সংসারে উন্নতি করতে পারবো। রাস্তাঘাট চলাফেরা আমাদের সমস্যা, যে সেগুলো যদি সরকারে আমাদের নিরাপদ দিয়ে দিত, সেটা আমাদের ভালো হয়। গ্রামে স্কুলগুলো অনেক দূরে, যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা হেঁটে যেতে হয়। আমার মেয়ে যদি একা যায়, হয়তো বা বাচ্চাটাও সেও নিজে ফিল করতেছে যে আসলে আমি যদি একা যাই, তখন হয়তো কোনো চেতেলার বাঙালি দ্বারা আমি ধর্ষণের শিকার হতে পারি। তাদের উপর নির্যাতন ও সহিংসতার পরিসংখ্যান তো দূরের কথা, সরকারের কাছে নেই এদের কোনো সংখ্যাতাত্ত্বিক তথ্য। ভাষাগত কারণ, প্রশাসনের অসহযোগিতা, ভিকটিম কিন্তু ডাক্তার হচ্ছে পারিপার্শ্বিক রাজনীতির চাপের কারণে সে ওটাকে যে হ্যাঁ মেয়েটা ধর্ষিত হয়েছে এটা সে দিতে চায় না। আদিবাসী সংগঠনের তথ্য বলছে, 2013 থেকে 17 সালের জুন পর্যন্ত 364 জন আদিবাসী নারী ও শিশু ধর্ষণ সহ নানা সহিংসতার শিকার হয়েছেন। প্রতি বছরই কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ বা গণধর্ষণের পর হত্যার মতো ঘটনা ঘটেছে। 13 সালে 4, 14-তে 7, 15-তে 3, 16-তে 6 এবং 17 সালে এখন পর্যন্ত 3 জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গবেষণা বলছে, এসব ঘটনার 85% ঘটেছে অ-আদিবাসী জনগোষ্ঠীর দ্বারা, আর নিজস্ব জনগোষ্ঠীর মানুষের দ্বারা 13% নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। উদ্বেগজনক ব্যাপার হচ্ছে, বাকি 2% ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে। ভূমি দখলের জন্য নারীদের উপর নির্যাতন করা হয়, যাতে করে সেই পরিবার সম্ভ্রম রক্ষার্থে, নারীর সম্ভ্রম রক্ষার্থে, নিজের মেয়ের সম্ভ্রম রক্ষার্থে যেন অন্য দেশে পালিয়ে যায়। এজন্য হাতিয়ার হিসাবে কিন্তু নারীকে প্রথম হলো তারা আক্রমণ করে, নির্যাতন করে। আইনি সুবিধার অভাব ও বিচারহীনতার সংস্কৃতি আদিবাসী নারীকে আরো হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে মনে করেন আইনজীবীরা। আদালতের কাছে প্রতিকার চাওয়ার ব্যবস্থা, সেটা আবার আদিবাসী নারীদের জন্য কিছুটা হলেও ভিন্ন, কারণ তাদের নিজস্ব প্রথাগত ব্যবস্থা আছে, সমতলে আবার সেটা স্বীকৃত না। সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য তারা আরো বেশি সমস্যার মধ্যে পড়ছেন। এ ধরনের সহিংসতা উপেক্ষা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনও সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে ছাত্রলীগের 2 কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর সোবাহানীঘাটের জালালাবাদ কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছাত্রলীগ কর্মী শাহিন আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এতে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছাত্রলীগ কর্মী আবুল কালাম আসিফকেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় শাহিনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে এ হামলার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে গতকাল বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
ভিডিও প্রমাণ থাকার পরেও বিশ্বজিৎ হত্যা মামলার সাজা কমাকে আইনের দুর্বলতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তদন্ত কর্মকর্তার গাফিলতি ও পোস্টমর্টেম রিপোর্টের দুর্বলতার কারণে মূল হোতাদের মৃত্যুদণ্ড দেওয়া যায়নি বলেও মনে করেন তারা। এছাড়া সাক্ষ্য আইন যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন আইনজীবীরা। বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দৃশ্য এটি, যেখানে দেখা যায় 20 থেকে 25 জন যুবক নৃশংসভাবে কোপাচ্ছে ও পিটাচ্ছে। এ দৃশ্য ওই দিন সকল গণমাধ্যমে প্রচারিত হয়, হতবাক হয় পুরো জাতি। ঘটনার 1 বছরের মাথায় 8 জনকে মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত, কিন্তু হাইকোর্টে এসে 4 জনের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হয়, 2 জন পান খালাস আর দণ্ড বহাল থাকে 2 জনের। সাজা কমার পেছনে তদন্ত কর্মকর্তার তদন্তের ত্রুটি ও ময়নাতদন্ত সুরতহাল রিপোর্টে অসঙ্গতির কথা বলেছেন উচ্চ আদালত। সুরতহাল রিপোর্টে দেখা যায় বিশ্বজিতের ডান কাঁধের নিচে কোপের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে বলছে সাধারণ আঘাতে হয় তার মৃত্যু। অথচ আসামিরা কুপিয়ে পিটিয়ে তাকে হত্যা করার কথা স্বীকার করেছেন। আইনজীবীরা বলছেন শুধুমাত্র এমন অসঙ্গতির কারণে মূল আসামিদের সাজা কমাটা অনাকাঙ্ক্ষিত। এই যে ভিডিও ফুটেজ বা ইলেকট্রনিক্স বা মিডিয়ার যে এগুলোকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার বাধা তো আমি কিছু দেখি না, বরঞ্চ মানুষ ভুলভাবে বলতে পারে, কিন্তু এই ছবিগুলো তো ভুল বলবে না। রামদা হাতে থাক বা না থাক, তলোয়ার বা ছুরি হাতে থাক আর না থাক, এইখানে যাদের দেখা গেছে তারা কম বেশি সবাই ইনভলভ, সেইটার এভিডেন্স হিসাবে কোর্ট নেবে না কেন? কে কোন আঘাত করেছে, এখন যদি দেখা যায় ওই আসামি যে আঘাত করেছে সেটা তার পোস্টমর্টমের সঙ্গে মিলে না, ইনকোয়েস্ট রিপোর্টে মিলে না, তখন স্বাভাবিকভাবে সে আসামি বেনিফিট অফ ডাউট অর্থাৎ সন্দেহের অবকাশে সে খালাস পেতে পারে। গাফিলতির জন্য দায়ীদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন তারা। যাদের নেগলিজেন্স আছে তাদেরকে কেউ এরা তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই বিষয়টা আমরা দেখব, দেখে সেটা আদালতে আমরা অবহিত করব। আদালতের মাধ্যমে পরবর্তী নির্দেশনা আসবে যাতে প্রকৃত যাদের নেগলিজেন্স আছে তারা যাতে আইনের আওতায় আসে। ময়না তদন্ত যিনি করেছেন তার সঙ্গে যারা জড়িত এবং সুরতহাল রিপোর্ট যিনি প্রস্তুত করেছেন, যিনি এতগুলো আঘাতকে মাত্র সামান্য আঘাত পাওয়ার কথা বলেছেন, তাদের সকলের বিরুদ্ধেই দণ্ডবিধির বিধান অনুসারী নতুন মামলা রুজু করে শাস্তির মুখোমুখি করা সম্ভব। সর্বোচ্চ আদালতে ন্যায় বিচারের আশা প্রকাশ করে এখন ভিডিও ফুটেজকে সাক্ষ্য হিসেবে আমলে নেওয়ার বিধান রেখে সাক্ষ্য আইন যুগোপযোগী করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রার 16তম দিনে আজ 4টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আছেন রিপোর্টার তাফসির বাবু। হজযাত্রার সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাতিলা, এখানে 11টার দিকে একটি ফ্লাইট রয়েছে, সেটি যথাসময়ে ছেড়ে যাওয়ার কথা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আর এরপরে দুপুর 3টার সময় একটি ফ্লাইট রয়েছে এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও ফ্লাইট রয়েছে। সর্বমোট 5টি ফ্লাইট আজকে হজ যাত্রীদেরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে গমন করার কথা এবং এই 5টি ফ্লাইটে 1,500-এরও বেশি যাত্রী যাবেন বলে এখানকার হজ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আর একটি কথা বলি যে হজ যাত্রীদের যে ভিসা প্রক্রিয়া, সেটি ভিসা আবেদনের শেষ সময় 17 তারিখ। তো আমরা গতকাল পর্যন্ত দেখেছিলাম যে প্রায় 20,000-এর মতো হজ যাত্রী যারা আসলে ভিসার জন্য আবেদনই করেননি, তো তারা কখন আবেদন করবেন আর কখন তাদের ভিসা হবে এটি নিয়ে একটি জটিলতা ছিল এবং সকলেই শেষ পর্যন্ত আবেদন করেন, কিন্তু যেহেতু শেষ মুহূর্তে সবাই একসাথে আবেদন করতে গেলে নানা রকম জটিলতা তৈরি হয়, সেহেতু আমরা দেখেছি যে গতকালই একটি ঘোষণা দেওয়া হয়েছে যে 10 তারিখের মধ্যেই যারা এখন আবেদন করেননি তাদেরকে আবেদনের প্রক্রিয়াগুলো শেষ করতে হবে, ভিসার আবেদনের প্রক্রিয়া। এবং গতকাল এরকম 48টি হজ এজেন্সি যারা কিনা এই সকল কাজগুলোতে গাফিলতি করছিল তাদেরকে ডেকে একটি বৈঠকও হয়েছিল এবং সেখানে 20টি এজেন্সি এসেছিল, বাকি এজেন্সিগুলোকে আজকে আসার জন্য বলা হয়েছে এবং আজকে হজ অফিসে সেই এজেন্সিগুলো যদি আসে তাহলে তাদের সাথে বৈঠক করে তাদেরকে আবারও জোর তাগাদা দেয়া হবে এবং সতর্ক করে দেয়া হবে যে যথাসময়ে তারা তাদের অধীনে যেসব হজ যাত্রী নিবন্ধন করিয়েছেন তাদের ভিসার জন্য যেন আবেদন
করেন এবং শেষ মুহূর্তে যেন সবাই ভিসার জন্য দৌড়াদৌড়ি না করে হয়তো কোনো জটিলতা তৈরি না করেন। এবং সেই বিষয়টির জন্যই আজকে মিটিং হওয়ার কথা, সেই মিটিংয়ের জন্য আমরা অপেক্ষা করছি। আর গতকাল পর্যন্ত এখানে প্রায়, গতকাল তো বলা ভুল, আজকে সকালে যে যাত্রীরা গিয়েছেন তাদের সহ প্রায় 45,000 হজ যাত্রী এখনো পর্যন্ত সৌদি আরবে গিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সাউদি এয়ারলাইন্স এই দুটি বিমানে করে। এবং এর বাইরে আজকে যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো তো যাবে, তবে এখনো প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী যাওয়া বাকি রয়েছে। সেসব যাত্রীদেরকে নেয়ার জন্য বাড়তি কিছু ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে এবং কর্তৃপক্ষ আশা করছেন যে সকল যাত্রীকেই যথাসময়ে তারা সৌদি আরবে হজের উদ্দেশ্যে পৌঁছাতে পারবেন। তো এই ছিল আসলে হজ ক্যাম্প থেকে হজের সর্বশেষ খবরাখবর। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সর্বশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন আমাদের সাথে রিপোর্টার তাফসির বাবু। সময় সংবাদে আরো থাকছে। উৎসাহ উদ্দীপনায় চলছে দিনাজপুরের কৈলাসপতির মহাস্নান যাত্রা, দেশ বিদেশের হাজারো ভক্তে মুখর। টাঙ্গাইলের ঘাটাইলে সৎ বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আদালতে মামলা হওয়ায় 15 দিন পরেও অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। তবে আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছে পুলিশ। কাদির তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 10 বছর আগে স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবার পরে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি এলাকার পোল্ট্রি ব্যবসায়ী কামরুলকে বিয়ে করেন ধর্ষণের শিকার ছাত্রীটির মা। সেখানে থেকে স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে সে। গত 9 মাস আগে মায়ের অনুপস্থিতিতে সৎ বাবার লালসার শিকার হয় ওই কিশোরী। একথা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে হঠাৎ অসুস্থ হবার পরে চিকিৎসকের কাছে গিয়ে অন্তঃসত্ত্বা হবার বিষয়ে জানতে পারে সে। বলতে চাইলে কাউকে আমাকে মেরে ফেলার হুমকি দিল, পরে এজন্য কাউকে বলতে পারি নাই। এভাবে স্কুলে গেছি, বুঝি নেই। ধর্ষণের বিচার চেয়ে গ্রামের মাতব্বর ও স্থানীয় থানায় বেশ কয়েকবার ব্যর্থ হয়ে গত 24 জুলাই নারী ও শিশু নির্যাতন আইনে কামরুলের বিরুদ্ধে আদালতে মামলা করে অন্তঃসত্ত্বা কিশোরী। কিন্তু এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী হিসাবে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাতে ধরনের কাছাঙ্গ এলাকায় কোনো এলাকায় জানে না। তবে শিগগিরই আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছে পুলিশ। অভিযোগ পাওয়ার পরপরই আমরা তদন্ত কাজ শুরু করি। এই মর্মে ঘাটা থানায় একটা মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে। ধর্ষণের শিকার কিশোরীটি বর্তমানে 9 মাসের অন্তঃসত্ত্বা হয়ে নানা বাড়িতে আতঙ্কে দিন কাটাচ্ছে। সময় সংবাদ, টাঙ্গাইল। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রায় অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে শূন্য রয়েছে প্রধান শিক্ষক সহ শতাধিক শিক্ষকের পদ। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা, আর বিদ্যালয়ের সার্বিক পরিচালনায় হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, দ্রুত শিক্ষক সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পলাশ রায় পাঠানো তথ্য ও ছবিতে টেক্সট রিপোর্ট। ঝালকাঠির কাঠালিয়ায় নিয়ামতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাত্র 2 জন শিক্ষক দিয়ে চলছে 80 জন শিক্ষার্থীর পাঠদান সহ বিদ্যালয় পরিচালনা। একই অবস্থা উপজেলার দত্তর পশারি বুনিয়া, উত্তর মরিচা বুনিয়া ও উত্তর চেচড়ি সহ বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের। এছাড়া 35টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও 12 জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমাদের স্যার নেই, তাই আমাদের 6টা ক্লাস ঠিকমতো হয় না। আমাদের স্কুলে মাত্র 2 জন টিচার, তাই আমাদের স্কুলে লেখাপড়া হয় না, তাই আমাদের স্কুলে অনেক টিচার দরকার। আমাদের স্কুলে একজন স্যার ভালো মতন ক্লাস হয় না। শিক্ষকরা জানান, বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও শিক্ষক সংকটের কোনো সমাধান হয়নি। এতে বিদ্যালয়ের সার্বিক পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে তাদের। মানসম্পন্ন শিক্ষা যেটা বর্তমান সরকারের লক্ষ্য, এদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি শিক্ষকের অভাবে। একটা স্কুলে যদি একা কোনো টিচার সব ক্লাস নিতে চায়, তাহলে অবশ্যই সে পারফেক্ট ভাবে ক্লাস নিতে পারবে না। তবে সংকট সমাধানে দ্রুত সময়ের মধ্যে তালিকা করে বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। প্রধান শিক্ষক পদটি 2য় শ্রেণী হওয়ার কারণে তাদের নিয়োগ জটিলতা সৃষ্টি হয়েছে। আশা করা যাচ্ছে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের সকল শূন্যপদ অবিলম্বেই পূরণ হয়ে যাবে।
জেলা শিক্ষা অফিসের তথ্য মতে কাঠালিয়ায় 132টি প্রাথমিক বিদ্যালয়ে 13,448 জন শিক্ষার্থী রয়েছে। এর বিপরীতে মোট শিক্ষকের পদ রয়েছে 589টি। সময় সংবাদ, ঝালকাঠি। দেশে আমের উৎপাদন বাড়ছে, তবে গড়ে উঠছে না সংরক্ষণের কোনো ব্যবস্থা। ভালো দাম পেতে মৌসুম ছাড়া অন্য সময় আম বিক্রি করার প্রয়াসে আম সংরক্ষণাগার স্থাপনের দাবি আম চাষিদের। ফল গবেষকরা বলছেন, আম সংরক্ষণের জন্য গবেষণা তো দূরে থাক, দেশে ফল গবেষণার জন্যই নেই কোনো ল্যাব বা আর্থিক বরাদ্দ। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খুব শিগগিরই আমের হিমাগার স্থাপনে কাজ শুরু করবেন তারা। মাহমুদ আব্দুল্লাহর রিপোর্ট। শুধু জনপ্রিয়তা নয়, স্বাস্থ্য ও পুষ্টিগুণ বিচারে আমের বিকল্প শুধু আমই। তাই ফলের রাজাও বলা হয় আমকে। গবেষণার তথ্য বলছে, ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাত, হিমসাগর আর আম্রপালির মতো প্রায় 800 জাতের আমের সন্ধান পাওয়া যায় বিশ্বের 7ম আম উৎপাদনকারী এই দেশে। আবহাওয়া ও জলবায়ু অনুকূলে থাকায় দেশে বিগত কয়েক বছর ধরে রসালো এই ফলের উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেলেও আশানুরূপ দাম না পাওয়ায় বরাবরই অতৃপ্তিতে ভোগেন আম চাষিরা। তাই সময় মতো ভালো দাম পেতে সরকারিভাবে হিমাগার স্থাপনের দাবি আম চাষিদের। বন্যা হওয়ার কারণে আমটা ভালো দামে বিক্রি করা যায়নি। এই আমটা যদি সংরক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা যারা কৃষক আছি তারা লাভবান হবো। যদি সংরক্ষণের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের অনেক লাভ হতো। ফলের উৎপাদন বৃদ্ধি ও এর সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠানের অভিযোগ, ফল সংরক্ষণে গবেষণার জন্য নেই প্রয়োজনীয় ল্যাব সহ আর্থিক বরাদ্দ। আমার রিসার্চের ল্যাবরেটরি নাই, রিসার্চের ফ্যাসিলিটি নাই, রিসার্চের ফান্ড নাই, ইউনিভার্সিটিও কোনো উদ্যোগ নাই যে একটা পোস্ট হারভেস্ট ল্যাবরেটরি তৈরি হোক। আমি যে ইথিলিন মাপবো, সেই ইথিলিন মাপার যন্ত্রটা পর্যন্ত আমার নাই। ফরমালিন মাপবো, যে ফরমালিন মাপার যন্ত্রটা পর্যন্ত আমার নাই। যে আম আমার আসছে, এই আমও রক্ষা করতে হবে, তার পোস্ট হারভেস্ট বাড়াইতে হবে, সেইটার মার্কেট তৈরি করতে হবে, সেইটারও এক্সপোর্ট মার্কেট আমাকে এই চেইনটা ঠিক রাখতে হবে। আম সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে শিগগিরই হিমাগার স্থাপনের আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। একই সাথে বছরব্যাপী আম প্রাপ্তির নানা কৌশলের কথাও তুলে ধরেন তিনি। হিমাগার আমাদের দেশে এখন প্রয়োজন হয়ে পড়েছে। দেখি আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, তারাও চিন্তা করছে যে কিভাবে এই হিমাগারকে কাজে লাগিয়ে আমরা ফল সংরক্ষণের দিকে এগোতে পারি। এটা আমাদের সরকারের নলেজে আছে যে কিভাবে এটা করা যায়। সংশ্লিষ্টরা বলছেন, উন্নত জাতের আমের ফলন বাড়ানোর পাশাপাশি এর সংরক্ষণের ব্যবস্থা থাকলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। কোরবানির ঈদে ঘরমুখো যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে আজ। যাচাই বাছাই শেষে টিকিট বিক্রি শুরু হবে 15 আগস্ট। তবে কালোবাজারি ঠেকাতে নজরদারির কথা জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ। বরিশাল থেকে ফিরদাউস সোহাগের রিপোর্ট। ঈদের সময় ঢাকা বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকিট পাওয়া যেন অনেকটা সোনার হরিণ। এ কারণে কবে অগ্রিম টিকিট ছাড়া হবে সে খবর জানতে ঈদের আগে ভাগেই যাত্রীরা যোগাযোগ শুরু করেন বুকিং কাউন্টারে। এই অবস্থায় লঞ্চ মালিকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হবে কেবিনের অগ্রিম টিকিটের বুকিং স্লিপ জমা নেওয়া। বুকিং স্লিপ যাচাই বাছাই শেষে যাত্রীদের হাতে টিকিট দেওয়া শুরু হবে 15 আগস্ট। 12 আগস্ট পর্যন্ত এই 5 দিন বুকিং স্লিপ জমা নেওয়া হবে। এরপর 15 আগস্ট থেকে শুরু হবে কেবিনের অগ্রিম টিকিট বিক্রি, চলবে 18 আগস্ট পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে এবার আমরা লঞ্চের টিকিট অনলাইনেও বিক্রির ব্যবস্থা করেছি। সরকার নির্ধারিত মূল্যে কেবিনের টিকিট বিক্রি হবে। যাত্রী সেবায় আমরা সদা সর্বদাই আন্তরিক রয়েছি। কেবিনের টিকিট যাতে কালোবাজারদের হাতে না যায় সেজন্য আমরা বরাবর মতন এবারও যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আমরা নিজস্ব তত্ত্বাবধানে টিকিট বিক্রির ব্যবস্থা করে থাকি, এবারও সেভাবেই হবে। এদিকে ঈদের 4-5 দিন আগে স্টিমার সার্ভিসের বিশেষ ট্রিপ শুরু হতে পারে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিআইডব্লিউটিসির স্টিমারের কেবিনের অগ্রিম বুকিং 15 আগস্ট নাগাদ শুরু হতে পারে। এই টিকিট পেতে হলে বিআইডব্লিউটিসি ঢাকাস্থ প্রধান কার্যালয় রকেট রিজার্ভেশন শাখায় যোগাযোগ করতে হবে। এবার ঈদুল আজহায় ঢাকা বরিশাল রুটে 3টি ডে সার্ভিস সহ মোট 21টি লঞ্চ ও 6টি স্টিমার চলার কথা রয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। হাজার হাজার ভক্ত আর পূর্ণার্থীর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনাজপুরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের মহাত্রিপুরারি কৈলাসপত্রীর মহাস্নান যাত্রা। এই উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে মেলার। আয়োজকরা জানান, দুদিনের এই মহাস্নান যাত্রায় দেশ বিদেশের হাজারো ভক্ত অংশ নিয়েছেন। এদিকে 44 বছরের ঐতিহ্যের এই আয়োজনে দর্শনার্থী ও পূর্ণার্থীদের নিরাপত্তায় বাড়তি নিরাপত্তা নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন।
গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার দিনাজপুর শহরের শিব মন্দিরে অনুষ্ঠিত হয় মহা ত্রিপুরারি কৈলাসপতির মহাস্নান যাত্রা। হাজারো ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে এই এলাকা। এদিন সকালে পুনর্ভবা নদীতে স্নান শেষে সেই জল নিয়ে পায়ে হেঁটে শহরের শিব মন্দিরে আসেন ভক্তরা। এরপর শিব মন্দিরের চারপাশে 7 পাক ঘুরে সেই পবিত্র জল দিয়ে স্নান করানো হয় কৈলাসপতি শিব মূর্তিকে। পূজা শেষে চলে প্রসাদ বিতরণ। আয়োজকরা জানান শুধু দিনাজপুর নয়, বিভিন্ন জেলা থেকে এমনকি ভারত থেকেও ভক্ত ও পুণ্যার্থী এই মহাস্নান যাত্রায় অংশ নিতে আসেন। 44 বছর ধরে এই মহাস্নান যাত্রা করে আসছি। বাবাকে যে স্নান করে তৃপ্তি পায় এবং তাদের মনোবাসনা, সর্বরকম মনোবাসনা পূর্ণ হয়। ভক্ত ও পুণ্যার্থীরা জানান মনের বাসনা পূরণ করতে এবং তাদের পরিবারের মঙ্গল কামনায় মহাস্নান যাত্রায় অংশ নিতে প্রতি বছর তারা এখানে আসেন। বাবা দাদু তার আমলের থেকে এখানে নাকি পূজা হচ্ছে, খুব সুন্দর পূজা হয়, ভালো হয়। বাবার কাছে কামনা করি, আশীর্বাদ চাই যেন ছেলে মেয়ে সবাই ভালো থাকে, সংসারে ভালো থাকি। মনের কিছু বাসনা আছে যেন যদি পূর্ণ হয় তাহলে সামনে আরো আসবো, এই মনের বিশ্বাস নিয়ে এখানে আসছি। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তি কামনায় এই আমাদেরটা হয়ে এসেছে আর কি। হাজারো ভক্তের সম্মিলন ঘটায় এখানে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে সমবেত হয়ে পূজা অর্চনা করছেন। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের পর্যাপ্ত অফিসার ও ফোর্স নিয়োগ করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের বলে বোম পূজা অনুষ্ঠিত হওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। এই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আমি বিশ্বাস করি যে হিন্দু সম্প্রদায় সহ সমস্ত সম্প্রদায়ের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন আছে সেটি আরও অটুট হবে। 1974 সাল থেকে শহরের গোষ্ঠধাম শিব মন্দির প্রাঙ্গণে পূজা অর্চনা আর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বিভিন্ন খালের উপর নির্মিত বক্স কালভার্ট নিয়ে বিপাকে ওয়াসা। বর্জ্য জমে বাধাগ্রস্ত পানি নিষ্কাশনের পথ, স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা। দেশের হাসপাতালগুলোর আউটডোর চলে মেডিকেল অফিসার দিয়ে, রোগী দেখেন না সিনিয়র কোনো চিকিৎসক। বিএমএর উদ্বেগ প্রকাশ। নরসিংদী মেঘনা পাড়ের 15টি গ্রামের মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন। বিলীন হচ্ছে ফসলি জমি সহ ঘরবাড়ি, নেই স্থায়ী ব্যবস্থা। 5 বছরে হত্যা, ধর্ষণ সহ 364টি সহিংস ঘটনার শিকার আদিবাসী নারী ও শিশুরা। উচ্ছেদের প্রথম পদক্ষেপ হিসেবে চালানো হয় নির্যাতন, অভিমত বিশেষজ্ঞদের। এবং দেশে আমের উৎপাদন বাড়লেও নেই সংরক্ষণ ব্যবস্থা। ফল গবেষণার জন্য নেই ল্যাব বা আর্থিক বরাদ্দ, শিগগিরই স্থাপনের আশ্বাস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।